আপনি খেয়াল করে দেখবেন আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে গাজার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ট্রাম্প কিন্তু তার কমিটমেন্ট অনুযায়ী ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধটাকে স্থগিত করতে পারছে এবং তিনি তার নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী যেটা বলেছিলেন যে হ্যাঁ, আমি শপথ গ্রহণ করার 1 ঘন্টা পূর্বে হলেও ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ এটা আমি স্থগিত করব। বর্তমান বাস্তবতায় কিন্তু সেটাই হতে যাচ্ছে এবং সেটাই হচ্ছে। খেয়াল করে দেখেন, নেতানিয়াহুর সরকার কিন্তু এখন রীতিমতো কোণঠাসা। ঠিক যখন ডোনাল্ড ট্রাম্প স্টেজে উঠছেন 2025 সালের 20 জানুয়ারি, ঠিক তখন ফিলিস্তিনের ওই বুকে আনন্দ উৎসব হচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে, সবাই মিলে প্রচুর আনন্দ করতেছে, কারণ ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ স্থগিত হয়েছে। চলেন ফুটেজটা দেখে আসি। তো দেখলেন তো, এভাবেই ফিলিস্তিনের সাধারণ মানুষ এখন উল্লাস করছে, আনন্দ করছে। ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পূর্বেই তার কমিটমেন্ট অনুযায়ী কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ এটাকে স্থগিত করতে পারছে। দ্যাট ইজ ট্রাম্প ম্যাজিক। 20 জানুয়ারি 2025, যতক্ষণে আমি এই ভিডিওটা শুট করতেছি ততক্ষণে ট্রাম্প হয়তো ইতিমধ্যে স্টেজে উঠে গেছেন তার দ্বিতীয় পর্যায়ের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার জন্য, অর্থাৎ তিনি দ্বিতীয় ধাপে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করছেন। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক নতুন পৃথিবীর আশা প্রত্যাশা নিয়ে। কেন বলছি নতুন পৃথিবীর আশা প্রত্যাশা? কারণ বাংলাদেশ নিয়েও ট্রাম্পের প্রতি আস্থা আছে, বাংলাদেশ নিয়েও মোদি যথেষ্ট আস্থাশীল ট্রাম্পের সঙ্গে। এখন বলতে পারেন, এই যে মোদির সঙ্গে ট্রাম্পের এত ভালো বন্ধুত্ব, তাহলে শপথ অনুষ্ঠানে মোদি কেন গেল না? আপনারা জানেন 26 জানুয়ারি ভারতের রিপাবলিক ডে, খুব বড় করে ধুমধাম করে ওই দেশটা উদযাপন করে এই রিপাবলিক ডে। এই কারণে এই রিপাবলিক ডে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে হয়। তো নরেন্দ্র মোদী যেহেতু ভারতের প্রধানমন্ত্রী, সেই হিসেবে তাকে উপস্থিত থাকতে হবে। এজন্যই তিনি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যেতে পারছেন না। আর ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যে যেতে পারছেন না, এটাও ইতিমধ্যে ট্রাম্পকে তিনি জানিয়েছেন এবং একই সাথে ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী SG জয়শঙ্কর, তিনি কিন্তু ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এটাও নরেন্দ্র মোদী ট্রাম্পকে জানিয়েছে। যখন নরেন্দ্র মোদী আসতে পারলো না ট্রাম্পের শপথ অনুষ্ঠানে, তখন কিন্তু ট্রাম্প এই পুরো বিষয়টা জানার পর একটা প্রতি উত্তর দিছে বা মন্তব্য করছে। সেটা হচ্ছে যে আমি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সর্বপ্রথম ভারতে রাষ্ট্রীয় সফর দেব, তারপর অন্যান্য দেশে আমি রাষ্ট্রীয় সফরে যাব। অর্থাৎ প্রথমে ভারতে রাষ্ট্রীয় সফর করবেন, তারপরে চীনে রাষ্ট্রীয় সফর করবেন, তারপরে রাশিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। আমেরিকার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়া এই ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যে তিনি কিন্তু সবসময় মাইনরিটি নিয়ে কথা বলেন, তিনি কিন্তু সবসময় যুদ্ধে যারা নির্যাতিত তাদের নিয়ে কথা বলেন। তিনি কিন্তু তার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে ট্রাম্প যদি দ্বিতীয়বারের মতো পাশ করে তাহলে শপথ নেওয়ার আগেই যুদ্ধ বন্ধ করবেন। আর এটার জন্য কিন্তু ফিলিস্তিনের যে যোদ্ধা গোষ্ঠী, যেটাকে আমরা হামাস নামে চিনি, এই হামাসের প্রতিনিধি নিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন এবং তাকে বিজয়ের পর অভিনন্দন জানিয়েছিলেন। আমি আমার ভিডিওতে, মানে এর আগে ট্রাম্প নিয়ে যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেখানে এই ব্যাপারে আমি জানিয়েছি এবং নিউজের যে কাটিংটা সেটাও দিয়েছিলাম। তো অন্যান্য যুদ্ধবাজ আমেরিকান শাসকের মতো এই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ব্যবসাকে ইনফ্লুয়েন্স করে এইবার ক্ষমতায় আসেনি। এইবার তার ক্ষমতার ট্যাগলাইনই একটা ছিল, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, অর্থাৎ আমেরিকাকে আরো গ্রেটফুল ভাবে, মানবিকভাবে বিশ্বের সাথে পরিচিত করে তোলা। এই যে যুদ্ধনীতি পরিহার করে আমেরিকাকে শ্রেষ্ঠ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার যে একটা প্রক্রিয়া, তারই একটা অংশ কিন্তু এই যে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধবিরতি, যেটা দীর্ঘদিন ধরে প্রত্যেকটা মুসলমানের দাবির একটা অংশ ছিল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এই ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে বেশ সোচ্চার ছিলেন এবং তিনি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গিয়েও এটা নিয়ে প্রতিবাদ করেছেন। জাতিসংঘের মতো ক্যাবিনেটে গিয়েও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন, ইসরায়েলের এই যুদ্ধনীতি পরিহারের আহ্বান জানিয়েছিলেন। চলেন সেই ফুটেজটা একটু দেখে আসি। Always against any genocide. What is happening in Gaza, I feel it's a genocide, so we never support it. এই যে স্টেটমেন্টটা, শেখ হাসিনার এই ইংরেজি স্টেটমেন্টটা 2023 সালের 17 ডিসেম্বরের ঠিক এক সপ্তাহ আগে, অর্থাৎ 10 ডিসেম্বর ওই সময় ধারণকৃত, যেই সময় জাতিসংঘে সরাসরি ফিলিস্তিনিদের পক্ষে রাষ্ট্রীয় বিবৃতি লেটার প্রদান শেষে এই স্টেটমেন্টটা দিয়েছিল এবং জার্মান এক টেলিভিশন চ্যানেল এটাকে ফলাও করে প্রচার করার পর এটা বিশ্বব্যাপী সকল নেতাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারপরেই নেতানিয়াহুর সরকারের টার্গেটে পড়ে যায় শেখ হাসিনা। বাংলাদেশের
প্রধানমন্ত্রিত্ব পদে যে শেখ হাসিনা দাপটের সঙ্গে 15 বছর রাজত্ব করে গেছেন, সেই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য ইহুদিরা ফান্ডিং করা শুরু করে। আর এই যে আমাদের দেশেরই ভিপি নূর, আমাদের দেশেরই মোসাদের এজেন্ট, ইভেন বিএনপি, মোসাদের এজেন্ট যারা বাংলাদেশে কাজ করে তারা তো আছেই, সাথে বিএনপি, ভিপি নূর এবং কিছু বাম দালালের বাচ্চারা যারা রাজনৈতিক ছত্রছায়ায় ইন্টারন্যাশনাল দালালি করে, এরা পয়সা খেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। এর মধ্যে ডেভিড বার্গম্যানও আছে, যে কিনা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট অ্যানালাইসিস করে নিউজ করতো ঠিকই, কিন্তু এটার পেছনে যে এই মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানটা বাস্তবায়ন হচ্ছে, এই জিনিসটা সামনে আনতো না। যার ফলে কি হতো, শেখ হাসিনা বারবার মব ট্রায়াল এবং গুজবের শিকার হতো। আর আপনারা জানেন, একটা মিথ্যা কথা 100 বার যখন বারবার রিপিট করা হয়, একবার না একবার মানুষের খটকা লাগে, কি রে এই কথাটা বারবার আসতেছে, তার মানে নিশ্চয়ই লোকটা এরকম। এবং বাংলাদেশের সাধারণ মানুষের মনে এই ক্যাম্পেইনটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে ফ্যাসিস্ট নামক শব্দটা এমন ভাবে প্রমোট করেছে এই ইহুদির গোষ্ঠীরা, আমার দেশের জনগণই আমার দেশের এই প্রধানমন্ত্রীর পেছনে তাকে হত্যা করার জন্য তার গণভবনে হামলা চালিয়েছে। ফ্যাসিস্ট নামক শব্দটা এমন ভাবে প্রমোট করেছে এই ইসরায়েলি পশ্চিমা এনজিওবাদের এই গোষ্ঠীরা, বাইডেন সরকারের সহযোগিতা নিয়ে এবং বাংলাদেশে থাকা সিআইএ এর সোর্সদের মাধ্যমে, যে আমার দেশের সাধারণ মানুষ আমার দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করতে আসতেও দ্বিধাবোধ করেনি। তাহলে বুঝেন কি পরিমাণ ক্যাম্পেইন আর কি পরিমাণ পয়সা ঢালা হয়েছে। আর এগুলোর প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ হয়েছে এনজিওদের মাধ্যমে। হ্যাঁ, বিভিন্ন এনজিও যারা পশ্চিমা থেকে ফান্ড নিয়ে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে, দেখা যায় হিউম্যান রাইটস এর কার্যক্রম করতেছে, মানবিক কার্যক্রম করতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই যে ইহুদিদের কাছ থেকে, পশ্চিমাদের কাছ থেকে টাকা এনে এরা যে বাংলাদেশে ঢালতেছে, এদের ব্যাকগ্রাউন্ডে উদ্দেশ্যটা থাকে ভিন্ন, যাতে ওদের যুদ্ধের ব্যবসাটা দীর্ঘদিন চালিয়ে যাওয়া যায়, ওদের ফিলিস্তিনের ইসরায়েলের যুদ্ধটা দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়। আর এটাকে বন্ধ করার জন্য এই শেখ হাসিনা ইন্টারন্যাশনাল পর্যায়ে স্টেটমেন্ট দিচ্ছে, ও তো একটা 56,000 বর্গ মাইলের প্রধানমন্ত্রী, ওরে উৎখাত করতে কি করা লাগবে, ঢালো টাকা বাংলাদেশে। এবং সেটাই হয়েছে, আমার দেশের প্রধানমন্ত্রীর পেছনে আমার দেশের মানুষকেই লাগিয়ে দিয়েছে মেটাকুলাসলি প্ল্যান ডিজাইন করে। কারণ আমার দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে। আপনি দেখবেন ফিলিস্তিনের ইস্যু আসলে ভিপি নূর চুপ থাকে, বিএনপি চুপ থাকে, এই মামুনুল হকদের মতো মাওলানাদেরকে টাকা দিয়ে নামানো হয়। ওই সময় ডিজিএফআই এনএসআই এর পয়সা খায়া এরা বাইতুল মোকাররমে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে বাধ্য হয়ে, কারণ পয়সা পাইছে। এরা পয়সা ছাড়া কখনো ফিলিস্তিনের পক্ষে একটা ওয়ার্ডও বলে নাই, একটা শব্দও বলে নাই। যে সমস্ত হুজুরদেরকে টাকা দিয়ে মুসলিম গণহত্যার প্রতিবাদ করাইতে হয়, তাহলে ওই ধরনের হুজুর দিয়ে দিন শেষে কি হবে? কিছুই হবে না। শুধুমাত্র সামাজিক চাপ সৃষ্টি করার জন্য ওই সময় শেখ হাসিনার সরকার, যেহেতু তিনি কাউমি মাতা ছিলেন, সেহেতু তিনি এই মাওলানাদেরকে ব্যবহার করে তিনি ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদের জোয়ার তুলেছিলেন। এবং বাইতুল মোকাররমে ফিলিস্তিনের পক্ষে কিন্তু অনেক প্রতিবাদ মিছিল হয়েছে, অনেক মানববন্ধন হয়েছে। এটা কিন্তু শেখ হাসিনার আমলেই হয়েছে এবং শেখ হাসিনাই এটা করিয়েছে। কেন? যাতে যে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয়, যেন একটা সামাজিক চাপ সৃষ্টি হয়, যাতে বিশ্ববাসীকে এটা বোঝানো যায় যে বাংলাদেশিরা ফিলিস্তিনের এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার এবং বাঙালি সাধারণ মুসলিমরা চায় না ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা চলমান থাকুক। এবং আপনি খেয়াল করে দেখবেন, ডিসেম্বরের 10 তারিখে জাতিসংঘে শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ লিপি দিয়ে আসার পর 17ই ডিসেম্বর বাংলাদেশে এসে জাতির উদ্দেশ্যে কি বলেছিলেন, তার সমাবেশে তিনি কি বক্তৃতাটা দিয়েছিলেন, চলেন শুনে আসি। আজকে আপনারা দেখেন প্যালেস্টাইনের উপরে কিরকম আক্রমণ হচ্ছে ইহুদিদের দ্বারা। হেব্রনে মসজিদে 60 জন মুসল্লিকে এই ইসরায়েলের লোকরা হত্যা করে। আমরা তার প্রতিবাদ করেছিলাম। পার্লামেন্টে আমরা রেজুলেশন আনার জন্য আমাদের বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম এবং সরকারি দলকে বলেছিলাম আপনারা এটা প্রতিবাদ করেন। তারা সে প্রতিবাদ করেনি। আমরা প্রতিবাদ করব সেটাও করতে দেবে না। সেই দিন আমরা পার্লামেন্ট থেকে বের হয়ে যাই, এবারে আমরা পদত্যাগ করি। এটাই হলো বাস্তবতা। আর আজকে আপনারা দেখেন, যখনই প্যালেস্টাইনের উপর আক্রমণ চলেছে, আমরা কিন্তু আমাদের পার্লামেন্টে রেজুলেশন নিয়েছি, এটাকে আমরা বিবৃতি দিয়েছি এবং পার্লামেন্টে আমরা আলোচনা করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনের ভাই বোনদের পক্ষে আমরা একটা নীতি নিয়ে চলি। আমরা সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকি। আর ওদের চরিত্র হচ্ছে সাধারণ মানুষকে নির্যাতন করা, সেটাই প্রমাণ করে যাচ্ছে তারা। তো দেখলেন তো, এভাবেই শেখ হাসিনা
ফিলিস্তিনের পক্ষে কাজ করেছে। আমার কথা ভাই, খালি মাঠে এসে গলাবাজি করলে তো হবে না, প্র্যাকটিক্যালি যে জায়গায় প্রতিবাদ জানাইলে যুদ্ধ বন্ধ হবে সেই কাজ করতে হবে। এবং সেটা করতে যায় ইন্টারন্যাশনাল এই পশ্চিমা শত্রুদের টার্গেটে পড়ে গেছিল এই ব্যক্তি শেখ হাসিনা। যেহেতু তিনি ফিলিস্তিনি গণহত্যা নিয়ে কথা বলেছেন, সেহেতু তার মুখ বন্ধ করার জন্য তাকেই গণহত্যাকারী বানাতে এই ইহুদিরা টাকা ঢালছে, এই পশ্চিমা বাইডেন প্রশাসন টাকা ঢালছে, এই নেতানিয়াহুর সরকারেরা মেটাকুলাসলি ডিজাইন করে শেখ হাসিনাকে গণহত্যাকারী বানাইছে এনজিওবাদের দোসরদের মাধ্যমে। আর এই টোটাল কর্মযোগ্য বাস্তবায়ন হয়েছে খোদ ইউনূসের মাধ্যমে আমাদের বাংলাদেশে। আর আমরা সাধারণ জনগণ কি করছি? আমার দেশের লিডারকেই মারতে গেছি। কার বুদ্ধিতে, কার উস্কানিতে? এই এনজিওবাদের এই গোষ্ঠীর মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানের অংশ বাস্তবায়ন করতে যায়, তাই না? আপনি খেয়াল করে দেখেন, আজকে যখন ফিলিস্তিনে উৎসব হয়, আজকে যখন ফিলিস্তিনে মানে আনন্দ উৎসব হয় এই যুদ্ধবিরতিতে, কত হাজার প্রাণ বেঁচে গেছে একবার খেয়াল করে দেখছেন? তো এটা কি শেখ হাসিনার একার কারণে হয়েছে? মোটেও না। এটা ওই যে বিশ্ব নেতা যারা যুদ্ধ চায় না, সেই সমস্ত বিশ্ব নেতাদের প্রচেষ্টাই হয়েছে, যার একটা ছোট্ট অংশ ছিল আমাদের দেশনেত্রী শেখ হাসিনা, এবং তাকেই মারতে গেছে এই যে মেটাকুলাসলি ডিজাইন করা এই এনজিওবাদের এই গোষ্ঠীরা। এবং তাদেরকে সাপোর্ট দিছি আমরা বাঙালি জনতারা, যারা এতটা অকৃতজ্ঞ আমরা। অথচ আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে আন্তর্জাতিক রাজনীতির এই গুটিবাজিগুলো আমরা একটাবারও চিন্তাও করি না। এটাই বাস্তবতা, এটাই হইছে। এভাবেই আমার দেশে এক ঢিলে দুই পাখি মারার চিন্তা ভাবনা করছিল পশ্চিমা গোষ্ঠীরা। এক, লিডারশিপ খতম হয়ে যাবে, শেখ হাসিনার মতো লিডারশিপ আর থাকবে না। দ্বিতীয়ত, এখানে আমেরিকার রাজত্ব চলবে, বাইডেন সরকারের মনোনীত প্রতিনিধি দল দিয়েই দেশ চলবে। কিন্তু এই পুরা সিস্টেমটারে বাড়া ভাতে ছাই দিয়ে দিছে ডোনাল্ড ট্রাম্প। আর এই যে বলে না যে যার উদ্দেশ্য ভালো, চিন্তা ভাবনা ভালো, তার সাথে স্বয়ং সৃষ্টিকর্তা থাকে। হয়তো এই জন্যই ওই যে আমেরিকাকে গ্রেট অ্যাগাইন করার চিন্তা ভাবনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং এই জন্যই স্বয়ং সৃষ্টিকর্তা তাকে জিতাইছে, এবং আজকে তিনি শপথ গ্রহণ করছেন। সুতরাং আমার দেশের সাধারণ জনতাকে শুধু এটুকুই বলতে চাই, ভাই, একটা লিডার তৈরি করতে অনেক বছর লেগে যায়, একটা শাসক তৈরি করতে অনেক বছর লেগে যায়। একটা দেশ পরিচালনা করা এত সহজ না। 32টা দল মিলে যখন বাংলাদেশ চালাইতে পারতেছেন না, তখন একটা নারী তার চৌকস বুদ্ধি দিয়া মিলে মিশে বিশ্ব নেতাদেরকে সাথে নিয়ে এই দেশটাকে পরিচালনা করছে, এবং বিগত 15 বছরে অর্থনীতি এতদূর নিয়ে আসছে। এমনি এমনি হয় নাই কিন্তু। 15 বছর কিন্তু তিনি আয়েশ করেন নাই। 15 বছর তিনি কিন্তু পরিশ্রম করছেন, খাটছেন, এই দেশের জন্য খাটছেন, কারণ দেশটা তার বাপের স্বপ্ন আছিল। আর আপনার আমার দুর্নীতি আর ব্যক্তিগত স্বার্থের জন্য আর উস্কানিতে পা দিয়ে লাফালাফি করার কারণে পুরো দেশ আজকে বিপদে। এই লিডারটা আজকে দেশের বাইরে, শুধুমাত্র নিরাপত্তার কারণে। আপনাদের জন্যই তো করেছিল। আজকে একটা মুচির ছেলেও কিন্তু ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখে, আজকে একটা লেবারের ছেলে মেয়েও কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কেন? কারণ ওই যে মুচির ছেলে মুচি হবে, ওই ট্রেডিশন ভাঙ্গে দিয়া সবার জন্য শিক্ষার ব্যবস্থা করছিল। কিন্তু আপনারা গুজব, অপব্যাখ্যা দিয়ে ইহুদিদের কাছ থেকে পয়সা আইনা এই ব্যক্তি শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তার পেছনে লেগেছিলেন, এবং 5ই আগস্টের সময় তার গণভবনে হামলা চালিয়েছিলেন। আজকের ভিডিওটা আমি তৈরি করছি এই কারণে, আপনাদের একটু বিবেক হওয়া দরকার, একটু বুদ্ধি হওয়া দরকার। অন্ততপক্ষে কিছুটা হলেও আজ পাবেন বিশ্ব রাজনীতিতে কোন জায়গায় ঠোকা দিলে সেটা রিফ্লেকশন বাংলাদেশে এসে পড়ে। প্যালেস্টাইনের জনগণ তারা যে অমানবিক কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে, সেখানে ইসরায়েলের আক্রমণের ফলে বিশেষ করে নারী, শিশু, তাদের উপরে হামলা। সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে যে আল আহলি আল আরব ব্যাপটিস্ট হাসপাতাল, এই হাসপাতালে ওখানকার নারী, শিশু, মারা সন্তানদের নিয়ে মনে করেছিল এখানে বোধহয় নিরাপদ থাকবে। অনেকেই ওখানে আশ্রয় নিয়েছিল, আর চিকিৎসাধীন তো ছিলই। সেখানেই তারা এয়ার অ্যাটাক করে, বম্বিং করে, এবং নারী শিশুকে হত্যা করে। এই হত্যাকাণ্ড, যুদ্ধ, এটা আমরা চাই না। আমরা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে, মাননীয় স্পিকার, আমি ঔষধ, শুকনো খাবার এবং শিশুদের জন্য এবং নারীদের জন্য কিছু পণ্য সামগ্রী আমরা পাঠিয়েছি। সেখানে খাবার, ঔষধ কোনো কিছুই দিতে দিচ্ছে না, চারিদিকে ইসরায়েলি বন্ধ করে রেখে দিয়েছে। এটা কোন ধরনের কথা? যে কোনো যুদ্ধে হাসপাতাল বা নারী শিশুদের উপরে এভাবে হামলা হয় না, কিন্তু আজকে তাদের খাদ্য, পানি সবকিছু বন্ধ করে দিয়ে অমানবিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। তো দেখলেন তো, এভাবেই নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে শেখ হাসিনা কথা বলেছিলেন। এবং আমাদের দেশের বাইতুল মোকাররমে যেই চামচারা ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ বন্ধের জন্য গলাবাজি করে না,
মুসলিম লিডার, খিলাফত কায়েম, হ্যান ত্যান, তারা এখনো পর্যন্ত ওই যুদ্ধবাজ বাইডেন সরকারের পক্ষেই কিন্তু এই বিগত 3 মাস নাচানাচি করছে, এই শেখ হাসিনাকে উৎখাত করছে, এই বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কারণ আপনারা জানেন বাইডেন সরকারের সাথে পাকিস্তান সরকারের একটা ঘনিষ্ঠ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। খেয়াল করে দেখবেন শেখ হাসিনার পতন হওয়ার পর সবার আগে বাইতুল মোকারমে মারামারি হয়েছে, ইমামকে সরায়া দাও, শেখ হাসিনার ফ্যাসিবাদী ট্যাগ লাগায়া জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। খেয়াল করে দেখবেন বাইতুল মোকারমের